আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর কিছুক্ষণ পরেই আসলে আর কয়েক ঘন্টা পরেই আপনাদের এইচএসসি পরীক্ষা। তো আপনারা অনেকেই আসলে অনুরোধ করেছিলেন যে এইচএসসি পরীক্ষা উপলক্ষে যাতে করে পরীক্ষার প্রস্তুতিটা কেমন হওয়া দরকার। আসলে প্রস্তুতি তো হয়ে গেছে আপনাদের, তারপরে পরীক্ষার ক্ষেত্রে আমরা কোন ধরনের ভুলগুলো করে থাকি বা কি কি করলে ভালো হবে, নাম্বারের জন্য আমাদের বেশি কাজে লাগবে, সেই বিষয়গুলো নিয়ে আসলে একটু সাজেশনমূলক ভিডিও আজকে আমি এখানে দাঁড়িয়েছি। তো সত্যি কথা বলতে হচ্ছে আপনাদের যে পরীক্ষা বা এইচএসসি লেভেলে যে পরীক্ষাটা আপনারা দিচ্ছেন সেটার জন্য আসলে আপনারা যথেষ্ট পরিমাণে প্রিপেয়ার্ড, আমি এটা বিশ্বাস করি। এখন এই প্রিপারেশনের পরও আমাদের আসলে কিছু সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে আমরা টাইম কিছু ফরম্যাট আমরা করতে পারি না, নিজেরা মেনটেন করতে পারি না। তো যেহেতু 2 তারিখ থেকে আমাদের এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা, এই বাংলা প্রথম পরীক্ষার ক্ষেত্রে আপনারা কয়েকটা জিনিস মনে রাখবেন। পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার আগের দিন কিছু করার বিষয় আছে। তার মধ্যে আমার মতে হচ্ছে প্রথম দিয়াটা হচ্ছে এরকম যে সময় মতো ঘুমানো। আচ্ছা, এই সময় মতো ঘুমানোটা কেন আমি বলবো, সেটা হচ্ছে এই সময় মতো যদি আপনি না ঘুমান, কথার কথা আপনি রাতে সারাদিন পড়লেন, এবার সারা রাত পড়লেন, সকালে উঠে আপনি পরীক্ষা দিতে গিয়ে আপনার ঘুমানো ভাব, ঝিমানি ভাব, আপনি ঠিকমতো পরীক্ষা দিতে পারতেছেন না, তাহলে এই পড়ার কি লাভ হলো? আপনার তো আপনি প্রিপেয়ার্ড হয়েছেন যে মাঠে খেলার জন্য, কিন্তু আপনি প্রিপারেশন নিয়ে মাঠে খেলছেনই না, তাহলে আপনার সেটা কি লাভ হলো? তো এই জন্য আপনাকে অবশ্যই সময় মতো ঠিকমতো পড়াশোনা ঘুমাতে হবে। এই ঘুমের কারণে কিন্তু আপনার পরীক্ষাটা ভালো হবে। তো এই জিনিসটা খুব ভালো করে আপনারা আশা করি আপনারা মেনটেন করবেন, যে নিয়মিত ঘুমানো, বিশেষ করে পরীক্ষার আগের রাতে রাত জেগে পড়াচ্ছে, সেখানে কিন্তু রাত ঠিকমতো বিশ্রাম নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে 2 নম্বর আমার কাছে যা মনে হয় সেটা হচ্ছে, আমি আর এখানে লিখলাম না, সেটা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে ঠিক আমাদের অনীহা। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই একটা বদ অভ্যাস হচ্ছে যে পড়ার চাপে আমরা সকালবেলা খেয়ে যাই না, বা অনেকে আছেন এরকম যে আপনার পরীক্ষার আগে খেয়ে যান না, পরীক্ষার পরে এসে খান। তো দেখুন আমরা বাংলা একটা কথা বলি, পেট শান্তি তো দুনিয়া শান্তি। তো অবশ্যই কিন্তু পরীক্ষার দিন সকালে কিন্তু নিয়মে ঠিকমতো খাবার দাবার করে যাবেন, খেয়ে যাবেন। কারণ নয়তো কিন্তু আপনি যদি আপনার শরীর যদি ভালো না থাকে, শরীরে যদি না চলে, আপনার কিন্তু লেখা ভালো হবে না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর হচ্ছে আপনার আরেকটা বিষয় সেটা হচ্ছে টাইম মেনটেনটা আমি বলতেছি পরীক্ষার হলে যাওয়ার টাইম মেনটেনটা। যেহেতু আমাদের শহর অঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যানজটের সম্মুখীন হতে হয়, অবশ্যই কিন্তু আপনারা একটু টাইম হাতে নিয়ে কিন্তু পরে যাবেন, যাতে করে সহজে সেখানে উপস্থিত হয়ে আপনি কিন্তু রিল্যাক্স মনে পরীক্ষা দিতে পারেন। আর পরীক্ষার হলের মধ্যে প্রথম পরীক্ষা, যেহেতু এই প্রথম পরীক্ষার দিনে কিন্তু অনেক ধরনের অনেক বিশৃঙ্খলা, অনেক ঝামেলা দেখা দেয়। তো এই জন্য হয়তো আধা ঘন্টা আগে ঢুকানোর নিয়ম করতে পারে। তো এই জন্য অবশ্যই কিন্তু টাইম নিয়ে যাবেন, যাতে করে আপনার মধ্যে কিন্তু নার্ভাসনেসটা না থাকে, যে পরীক্ষার প্রস্তুতি নিলাম কিন্তু ঠিকমতো উপস্থিত হলাম না, এই ভুলটা যেন কখনো না হয়। এবার আসলে পরীক্ষার হলের মধ্যে আমাদের কি বাংলা সৃজনশীল পরীক্ষার মধ্যে সবচেয়ে বড় ডেঞ্জারাস বিষয় হচ্ছে সেটা আমাদের 7টা সৃজনশীল লেখা। এটা হচ্ছে আমাদের বড় জিনিস। অনেক সময় কোশ্চেন পারলেও আমরা মোটামুটি সৃজনশীল লিখতে বিরক্ত হয়ে যাই। 7টা সৃজনশীল কিন্তু আমাদের জন্য সো ডিফিকাল্ট এমন মনে হয়। তো এই ক্ষেত্রে মনে রাখবেন একটা জিনিস, আপনাকে অবশ্যই কিন্তু প্রত্যেকটা সৃজনশীল কিন্তু মাপ মতো পরিমাপ করে লিখতে হবে। আপনারা অনেকে আছেন যেরকম যে প্রথম 2টো সৃজনশীল আল্লাহর রহমতে 2টা লিখতে 1 ঘন্টা লাগিয়ে দিয়েছেন, আর পরের গুলো আল্লাহর রহমতে লেখাই বোঝা যায় না। তো এই কাজটা কখনোই করবেন না। এই জন্য একটা সৃজনশীল কোশ্চেন কিন্তু যে কোনো একটা সৃজনশীল কিন্তু আপনারা লিখবেন হচ্ছে সর্বোচ্চ 4 থেকে 5 পৃষ্ঠা, 4 থেকে 4.5 বা 5 পৃষ্ঠার মধ্যে অবশ্যই কিন্তু সৃজনশীল শেষ করবেন। আর প্রত্যেকটা সৃজনশীল কিন্তু আপনার একই ধাঁচে যাবে। আর মনে রাখবেন বাংলার জন্য কিন্তু হাতের লেখা সুন্দর হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। হাতের লেখা সুন্দর, হাতের লেখাটা কিন্তু বাংলার ক্ষেত্রে অনেক নাম্বার দিবে করে। এখন আমাদের অবস্থা হচ্ছে এরকম যে প্রথম 2টা কোশ্চেন মোটামুটি হাতের লেখা খুব সুন্দর করে লিখি, পরের গুলো আল্লাহর রহমতে যা মন চায় তা লিখি না। এই কাজটা করবেন না, কারণ টিচার কিন্তু আপনার A to Z পুরোটাই দেখবে। কিন্তু তো আপনি লেখা কম লিখেন, কিন্তু হাতের লেখা সুন্দর করেন এবং মূল কথাগুলো তুলে ধরেন, তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনি নাম্বার পাবেন না। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের বাংলা পরীক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে অবজেক্টিভ। আমরা কি করি টিচারদের কাছে সাজেশন চাই। কি সাজেশন? যে স্যার বাংলা কোনগুলো পড়বো সৃজনশীলের জন্য। আমি এই জিনিসটা বুঝি না, আপনি কেন অবজেক্টিভের জন্য সাজেশন চাচ্ছেন? আপনার সৃজনশীলের জন্য সাজেশন চাচ্ছেন, আপনাকে তো যে অবজেক্টিভ 30টা দেওয়া থাকবে,
এই 30টা কিন্তু পুরো সবগুলো চ্যাপ্টার থেকে দেওয়া থাকবে। তো সবগুলো চ্যাপ্টার থেকেই তো 2-1টা করে কোশ্চেন থাকবে। তাহলে ওইটার জন্য কি আপনার ওই চ্যাপ্টারটা পড়তে হচ্ছে না? অবশ্যই পড়তে হচ্ছে। তাহলে আপনি কেন মানে শুধু মানে সাজেশন এগুলো পিছনে দৌড়াদৌড়ি করতেছেন? আপনি বেশি হাইলাইট করেন অবজেক্টিভের প্রতি, কারণ অবজেক্টিভে যদি আপনি 30টার মধ্যে যদি 2800 পান তাহলে কিন্তু আপনি A+ পেয়ে যাবেন। কিন্তু অবজেক্টিভে যদি আপনার নাম্বার কম হয় তাহলে কিন্তু A+টা অনেক কঠিন হয়ে যায়। আবার আরেকটা জিনিস হচ্ছে, বাংলায় A+ না পাইলে বা পরীক্ষাটা মন মতো না হলে মন খারাপের কিছুই নেই। কারণ হচ্ছে আপনারা কিন্তু বাংলা কিন্তু 100 নম্বরে পরীক্ষা দেন না, আপনারা পরীক্ষা দেন হচ্ছে কিন্তু 86 নম্বরে। কেন 86 নম্বর? আবারও বলতেছি আমি, 86 নম্বরে আপনারা পরীক্ষা দেন, 100 নম্বর না। কেন? আপনি যে মানে ইয়া লেখেন, যে মানে প্রয়োগমূলক কোশ্চেনটা লেখেন, সেখানে কি আপনাকে কলেজে কখনো 3-3 দিয়েছে? দেয় না। অনেক ভালো লেখা হলে পরবর্তী 3-3 দেয়, আদারওয়াইজ কিন্তু 3-এর জায়গায় 2 দেয়, 4-এর জায়গায় 3 দেয়। তাহলে দেখুন, তাহলে 7টা সৃজনশীল, প্রতিটা সৃজনশীলে যদি আপনি 2 নম্বর করে কম পান, তাহলে 7টা সৃজনশীল আপনি 14 নম্বর কম পাচ্ছেন, তাহলে 86 নম্বরে আপনি পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যে আপনি দেখেন, মানে আপনি যদি জ্ঞানমূলক আর অনুধাবনমূলক যদি ঠিকমতো না লিখতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু আরো কম পেয়ে যাচ্ছেন। এই জন্য অবজেক্টিভের প্রতি বেশি করে গুরুত্ব দেন, যাতে করে আপনাকে A+ পাওয়া যাবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাংলা সৃজনশীল লেখার ক্ষেত্রে আমাদের যে ভুলটা হয়, কথা আমি মানে একটা সৃজনশীল দিলাম, সেটা হচ্ছে দুজনের শরীরে ক্লান্তি, এটা ব্যাখ্যা দেন। শরীরে ক্লান্তি, এখন এই শব্দটা আমি দিয়ে বললাম যে ব্যাখ্যা করো, ব্যাখ্যা। আর আমরা কি করি, আসলে এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? এটা নেকলেস থেকে নেওয়া হয়েছে। এখন দুজনের শরীরে ক্লান্তি, তাহলে কার কার হবে? যে মাদাম লুইসেল আর ইয়ার মধ্যে হবে, তার হাজবেন্ডের মধ্যে এই জিনিসটা হবে। আপনি যদি শুধু এতটুকু লেখেন যে মাদাম লুইসেল আর তার হাজবেন্ডের ক্লান্তি, তাহলে কিন্তু আপনি নাম্বারটা পাবেন না। আপনাকে তুলে ধরতে হবে এই দুজনের শরীর ক্লান্তির কারণটা কি, মানে প্রেক্ষাপটটা কি ছিল। তা আমরা অনুধাবনমূলক কোশ্চেনগুলোর মধ্যে কিন্তু প্রেক্ষাপটটা তুলে ধরতে পারি না, যার ফলে কিন্তু আমরা নাম্বার পাই না। প্রেক্ষাপটটা কি ছিল? প্রেক্ষাপটটা ছিল হচ্ছে দোকানে যখন তাদের মতো মানে হচ্ছে ওই যে হারটা সে হারিয়ে ফেলেছিল, সেই হারটার মতো হার যখন সে দোকানে পাচ্ছিল না, খুঁজে পাচ্ছিল, তখন তাদের মধ্যে ক্লান্তিটা দেখা দেয়। এখন আপনি যদি লেখেন যে দুজন অমুকের মধ্যে ক্লান্তি, তাহলে নাম্বার পাবেন না। আবার যদি আপনি ভুল করে লেখেন যে যখন মানে মেয়েটা হারটা ইয়াতে হারিয়ে ফেলেছিল, মানে অনুষ্ঠানে হারিয়ে ফেলেছিল, তার জন্য ক্লান্তি, তাহলে কিন্তু নাম্বার পাবেন না। এই জন্য অবশ্যই অনুধাবনমূলক কোশ্চেনগুলোর ক্ষেত্রে আপনাকে প্রেক্ষাপট বিবেচনা করতে হবে। প্রেক্ষাপট বিবেচনা যদি আপনি না করে লিখতে পারেন, তাহলে কিন্তু অনুধাবনে আপনি 2 পাচ্ছেন না। তো এইগুলো হচ্ছে আমাদের বাংলা পরীক্ষার আসলে টেকনিক্যাল যে ফল্টগুলো। আর সেকেন্ড পেপার নিয়ে আসলে বলার কি, মানে কি বলবো, সেকেন্ড পেপারে আপনি চেষ্টা করবেন, আমি দ্বিতীয় পত্র ব্যাপারে বলতেছি, যে সেকেন্ড পেপারে অবশ্যই আপনারা 40-এ 40 পাওয়ার চেষ্টা করেন। আপনি যদি 40-এ 40 পান, তাহলে কিন্তু আপনি A+ পাবেন। 40-এ 40 কি? গ্রামার। এই গ্রামারের মধ্যে চেষ্টা করবেন হচ্ছে শর্ট কোশ্চেনগুলো দিতে, ব্রড কোশ্চেনগুলো না দিতে। যেমন বানান শুদ্ধিকরণগুলো, উচ্চারণের নিয়ম লেখাচ্ছে, শুদ্ধিকরণ বা বাক্য রূপান্তর, এইগুলো লিখলে নাম্বার পাওয়া যায় বেশি। কারণ এগুলো হচ্ছে মানে ম্যাথের মতো, গণিতের মতো হইলেই নাম্বার, না হলে ভুল। আর যদি না পারেন তখন হচ্ছে মানে নিয়ম শুদ্ধি লিখতে হবে আপনার, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি বলবো হচ্ছে আপনি যদি 40-এ 40 মানে গ্রামারে 30 আর পারিভাষিক শব্দে 10-এ 10, অনুবাদ দেওয়া হচ্ছে, পারিভাষিক শব্দটা দেওয়া ভালো, কারণ অনুবাদে আপনি 10-এ 10 পাবেন না, দেয় না 10-এ 10। বাংলার টিচাররা অনেকটা এরকম যে নিজেদের হাতে কিছু নাম্বার রেখে তারপর দিতে চায়। তো এইটা যদি পান তাহলে কিন্তু আপনি A+ পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি আপনার রচনা নিয়ে টেনশন করার কিছু নেই। রচনা, আমার ভিডিওটা দেখবেন আপনার রচনা নিয়ে, তাহলে কিন্তু আপনারা বুঝবেন। তো রচনাটা হয় কি, একটা অ্যাভারেজ নাম্বার আসে, এভারেজ নাম্বারটা নিয়ে আপনি চিন্তা করার দরকার নেই। আপনি এই চাকা এইগুলো দেখেন, তাহলে কিন্তু আপনার নাম্বার পাবেন। তো এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন। তাহলে আবারও বলতেছি, সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে ঠিকমতো ঘুমাবেন, খাওয়ার দাওয়া ঠিকমতো করবেন, এই দুটো জিনিস খুব জরুরি। আর হচ্ছে যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, মানে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এগুলো আগে থেকে নিয়ে রাখবেন। তারপর হচ্ছে ঠিকমতো সময়তে বের হওয়া। আর পরীক্ষার হলের মধ্যে অবশ্যই কিন্তু একটা মানে কথা না বললেই নয়, সেটা হচ্ছে প্রশ্ন ফাঁসের চিন্তা করবেন না। প্রশ্ন হয়তো ফাঁস হতেও পারে, তো প্রশ্ন নিয়ে চিন্তা করবেন না। কারণ হচ্ছে এই প্রশ্ন ফাঁস বা প্রশ্ন নিয়ে বা অন্যকে দেখে, মানে অন্যের উপর নির্ভর করে, মানে অন্য খাতা দেখে লেখা, এটা কিন্তু আপনাকে অন্যের উপর নির্ভর করা শেখায়, যার ফলে আপনার যে স্বকীয়তা বা আপনার যে মেধা, সেটা কিন্তু একটা হারিয়ে যায়।
তো এই জিনিসগুলো কিন্তু কখনোই প্রশ্ন ফাঁসের বা প্রশ্ন পাওয়ার চিন্তা করবেন না। আর 2 নম্বর হচ্ছে হাতের লেখাটা কিন্তু পরীক্ষার হলে অবশ্যই সুন্দরভাবে লিখতে হবে। আর প্রত্যেকটা কোশ্চেন একই মাপে, কোশ্চেনে একই মাপ একই টাইম মেনটেন করে লেখেন, তাহলে কিন্তু হবে। আর 3 নম্বর হচ্ছে পরীক্ষা থেকে আসার পর কখনো কোশ্চেন মিলাবেন না। কেন কোশ্চেন মিলাবেন না? কারণ হচ্ছে এই বাংলা অবজেক্টিভ কোশ্চেনের মধ্যে প্রায় 5টা কোশ্চেন এমন থাকে যেগুলোতে অ্যান্সার কোনটা হবে এটা আমরা বলতে পারি না ঠিক মতো, টিচাররাও। তো এই কোশ্চেনগুলো মিলালে হয় কি, মানে মনের মধ্যে খারাপ লাগে আর সেটা কি অন্য পরীক্ষার উপরে নির্ভর, মানে এটার প্রভাব পড়ে। তো এই জন্য কখনোই কিন্তু বাংলা পরীক্ষা দিয়ে বা যে কোনো পরীক্ষা দিয়ে আসার পর কোশ্চেন মিলাবেন না। আলহামদুলিল্লাহ যা হয়েছে হয়েছে। আর তারপর কি করবেন, তারপর হচ্ছে রাতের বেলায় কিন্তু মানে এগুলো নিয়ে আলোচনা করবেন না বান্ধবীদের সাথে বা বন্ধুর সাথে, আমার এগুলো হয়েছে এগুলো হয়নি না, কোনো আলোচনা করার বিষয় না, যা হওয়ার গেছে পাস্ট ইজ পাস্ট। আর পরীক্ষার খাতা দেখার পর একটা কথা বলি, সহজ কোশ্চেনগুলো কিন্তু বেশি কঠিন হয়। কেন? আপনাকে দিয়ে রেখেছে একটা উদ্দীপক দিয়ে, বলা হচ্ছে এটার সাথে এটার সাদৃশ্য নাই, আপনি আর নাই দেখেন না, আপনি অ্যান্সার দাগিয়ে ফেলছেন। এই জন্য সহজ কোশ্চেনগুলো কিন্তু খুব ভালোভাবে দিবেন কিন্তু, কারণ ওই সময় আপনার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করাটা হচ্ছে বড় জিনিস। আপনি পরীক্ষার হলে অনেক ভুল করেছেন শুধু সহজ কোশ্চেনগুলো, তো সহজ কোশ্চেনকে সহজ মনে করবেন না, তাহলে কিন্তু এটা সেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। এটা কিন্তু খুবই, আর পরীক্ষার পেয়ে মানে কোশ্চেন পেয়ে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন না, একটু দুরূদ শরীফ পড়বেন, সৃষ্টিকর্তার প্রার্থনা করবেন, 2-3 মিনিট সময় লাগবে, তারপর হচ্ছে আপনি কোশ্চেনগুলো করবেন, দেখবেন পড়ার মধ্যে একটা রিল্যাক্স মুড আসে, আপনার মধ্যে খুব ভালো লাগবে। তো এই ছিল হচ্ছে আমার পরীক্ষা উপলক্ষে মানে সাজেশন, সেটা বাংলা হোক ইংরেজি হোক যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনার কাছে লাগাতে পারেন। খুব বেশি সিরিয়াসনেস না, মোটামুটি কমফোর্ট ফিলি রিল্যাক্সলি, মানে খুব মানে প্রশান্ত মনে পরীক্ষা দেন, আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। কিন্তু নার্ভাস হয়ে যদি পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনার ভালো রেজাল্ট করাটা আপনার পক্ষে অনেক কষ্টকর হবে। তো যাই হোক, আপনাদের শুভকামনা রইল। আর এই সাজেশনমূলক ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। পরবর্তী কোনো ক্লাস টিউটোরিয়াল বা অন্য কোনো ইয়েতে দেখা হবে। আল্লাহ হাফেজ।